নিউজরুম লাইভের শুরুতেই দক্ষিণ দমদমে নজর, চাঞ্চল্যকর ঘটনা। কি ঘটলো সেখানে? বেদিয়াপাড়ায় বাড়ির সামনে যুবকের গায়ে আগুন, পেট্রোল ঢেলে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ। বুধবার রাত 12টা নাগাদ হামলা চলে। পুরনো বিবাদ নিয়ে পাড়ার ছেলেদের সঙ্গে বচসা। ঠাকুর বিসর্জন দিয়ে ফেরার পথেই হামলা হয়। অভিযোগ যে পেছন থেকে তার গায়ে পেট্রোল ছোড়া হয় আর তারপর আগুন লাগিয়ে খুনের চেষ্টার অভিযোগ। আরজিকর হাসপাতালে চিকিৎসাধীন রঞ্জিত কর্মকার প্রত্যক্ষদর্শী। সেই সময়, ঘটনার সময় যিনি ছিলেন, কি রিয়াকশন তার, কি বলছেন তিনি, শুনবো। কাউন্সিলর আমাকে এসে বলছে তুই নাকি শাহজাহান বলেছিস, হুমকি দিচ্ছে। আমি আমাদের 11 নম্বর কাউন্সিলরকে আমি শাহজাহান বলিনি, কিন্তু যারা করছে এরা শাহজাহানের থেকে বেশি। ঘটনাটা আমি দেখেছি ফার্স্ট, তখন ওইখানে আগুন জ্বালিয়ে চলে যায় ভোর 5টা বাজে। আমার বাড়িতে গিয়ে বলছে আমাকে বাঁচান। আমি তখন কি বলছি, তোর কি হয়েছে? বলছেন আমাকে 3 জন পেট্রোল দিয়ে আগুন দিয়ে দিয়েছে। আমরা আতঙ্ক, সত্যি আতঙ্ক। আর এই মুহূর্তে চাঞ্চল্যকর অভিযোগ, হাসপাতালে চিকিৎসাধীন রঞ্জিত। আক্রান্ত যুবককে হাসপাতালে গিয়ে কাউন্সিলর হুমকি দিচ্ছেন। এই যে 3 জনের নাম বারবার উঠে আসছে, সুমন, সুশান্ত, সাগর। মূল অভিযুক্ত সুমনের নাম অভিযোগ থেকে প্রত্যাহার করে নেওয়ার জন্য চাপ, নাম তুলতে চাপ কাউন্সিলর মৃন্ময়ের। যেই কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ ছিল, যেই কাউন্সিলর ঘনিষ্ঠের বিরুদ্ধে অভিযোগ ছিল, যে কাউন্সিলর ঘনিষ্ঠরাই এই ধরনের ঘটনা ঘটিয়েছে, সেই কাউন্সিলর হাসপাতালে ঢুকে কিনা হুমকি দিচ্ছে। জানবো, অনুপ চক্রবর্তী প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অনুপ, এ তো ভয়ঙ্কর অভিযোগ। একেবারে সকালে দুপুরের পরে কিন্তু আবারও চাঞ্চল্যকর এই অভিযোগ উঠছে কাউন্সিলরের বিরুদ্ধে। কারণ দুপুরবেলার পরে অভিযোগ করা হচ্ছিল যে কেন তার অনুগামী এবং তার নাম বলেছে, সেই কারণে কিন্তু একেবারে দলবল নিয়ে তিনি একেবারে কলোনির মধ্যে প্রবেশ করে সেখানে হুমকি দিয়েছিল এবং তাদেরকে শাসানো হয়েছে। তার পরবর্তী ক্ষেত্রে যে অভিযুক্তরা যাকে মারধর করলো, যে রঞ্জিত কর্মকার, যে এখনো পর্যন্ত আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন, সেই হাসপাতালে কিন্তু নির্দিষ্ট টাইমের বাইরে কিন্তু 9 জন অনুগামী নিয়ে যায় এবং তার যে শ্বশুর থেকে শুরু করে যে আত্মীয় স্বজন ছিল তাদেরকে বলা হয় যাতে কোনোভাবে এই অভিযোগপত্রে একজনের নাম বাদ দেওয়া হয়। কার নাম বাদের কথা বলা, যে মূল অভিযুক্ত কথা বলা হচ্ছে সুমন বন্দ্যোপাধ্যায়, এলাইস বাগান, তার নাম কিন্তু বাদ দেওয়ার কথা বলা হচ্ছে। বাকি 2 জনকে কিন্তু গ্রেপ্তার করে সরকারি সমস্ত রকম একেবারে সমস্ত ব্যবস্থা করা। সুমনের নাম প্রত্যাহার করার জন্য চাপ। এই সুমন কে? এই মূল অভিযুক্ত সুমন, তার ব্যাকগ্রাউন্ড কি? তবে সুমন কিন্তু একেবারে কাউন্সিলর মৃন্ময় দাস, তার ছায়ার সঙ্গে এর আগেও একাধিকবার যে ঘটনা ঘটেছিল, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু সুমনই একেবারে অভিযুক্ত ছিল এবং কয়েকদিন আগে যখন একটি ঘটনা ঘটেছিল সেখানেও কিন্তু সুমনের ভূমিকা লক্ষ্য করা গেছিল। এবং গতকাল যখন বন্ধুমহল ক্লাবের বিসর্জন চলছিল, সেই সময় কাউন্সিলরের পাশে এই সুমন বন্দ্যোপাধ্যায় যে অভিযুক্ত, তিনি কিন্তু একেবারে সবসময় কাউন্সিলরের ছায়াসঙ্গী হিসেবে ছিল। এই সুমনকেই কিন্তু একেবারে কাউন্সিলরের পক্ষ থেকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে এবং এই নিয়েই কিন্তু বারবার প্রশ্ন উঠছে। একদিকে কলোনিতে গিয়ে কাউন্সিলর দেখা যাচ্ছে যে সুমন অভিযুক্ত, তাকে বাঁচানোর চেষ্টা করছে, রীতিমতো হুমকি দেওয়া হচ্ছে, তার নাম অনুগামীদের কেন করা হচ্ছে। তারই পাশাপাশি দেখা গেল সন্ধ্যার পরে হাসপাতালে, আরজিকর হাসপাতালের মতো হাসপাতাল, সেখানে কিন্তু একেবারে কাউন্সিলর তার অনুগামীদের নিয়ে যাচ্ছে এবং যিনি আহত সেই ব্যক্তির সঙ্গে দেখা করছেন এবং তার পরিবারের সদস্য বলছে যে কোনোভাবে যাতে এই অভিযুক্ত সুমনের নাম হিসাবে কিন্তু বাদ দেওয়া হয়। আর এখানেই কিন্তু কাউন্সিলরের ভূমিকা, সেই ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। কারণ পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তার এখনো পর্যন্ত কাউকে না যখন করা হচ্ছে, অন্যদিকে কিন্তু কাউন্সিলর মরিয়া হচ্ছে তার যে ছায়াসঙ্গী, সেই ছায়াসঙ্গীকে কিন্তু একেবারে বাঁচানোর চেষ্টা করছে। সেই জন্য বলা হচ্ছে যে অভিযোগপত্রে, সেই অভিযোগপত্রে কোনোভাবে যাতে সুমনের নাম দেওয়া না হয়। বাকি 3 জন অভিযুক্ত, সাগর, অন্যদিকে সুশান্ত, এই 2 জনকে গ্রেপ্তার করা হবে। আর এই অভিযোগই কিন্তু পরিবারের পক্ষ থেকে ইতিমধ্যে তোলা হচ্ছে। ওকে, আত্মীয় পরিবার তার কি বক্তব্য একবার শুনুন। বিভৎসভাবে পুড়ে গেছে, পুড়ে যেতে ওকে হসপিটালে নিয়ে গেছে, নিয়ে যেতে সঙ্গে সঙ্গে ভর্তি নিয়েছে। পেট্রোল ঢেলেছে, এবার পেছন দিয়ে ঢেলেছে। এবার বলছে ইয়ার্কির মাধ্যমে সামনে পুড়বে, পেছনে পুড়বে কি করে? তাহলে এরকম আগুন ধরিয়ে দিয়েছে ওরা। সুমন ব্যানার্জি, সুশান্ত দাস আর সাগর, এরা পাড়ারই ছেলে, আমাদের পাড়ারই ছেলে। রাজনৈতিক তৃণমূলই সব। মৃন্ময় দাস কাউন্সিলর আমাদের বাড়িতে একবারও আসেনি জিজ্ঞাসা করতে যে পেশেন্টটা কেমন আছে বা কি হয়েছে না হয়েছে, কি করে হয়েছে, কিচ্ছু জিজ্ঞাসা করতে আসেনি। কি অবস্থা এখন এই রঞ্জিত কর্মকারের? হাসপাতালে রয়েছেন তিনি, যেখানে গিয়ে তাকে হুমকি দিচ্ছেন কাউন্সিলর। জানবো, প্রতিনিধি অভিজিৎ চন্দ্র রয়েছেন আমাদের সঙ্গে। অভিজিৎ, রুমেলা, এই রঞ্জিত কর্মকার, তার শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। 30% অগ্নিদগ্ধ অবস্থায় আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালিটি ব্লকের
বার্ন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তার পশ্চাৎভাগের নিম্নাংশ অর্থাৎ পিছন দিকের একদম গোটা তলাটা সেখানটা পুরো এই অগ্নিদগ্ধ অবস্থায়, এবং এখনও চিকিৎসকরা তাকে কড়া পর্যবেক্ষণে রেখেছেন। এবং একই সঙ্গে যেটা দেখা যাচ্ছে মাঝে মাঝেই তিনি জ্ঞান হারাচ্ছেন এবং সেটাই চিকিৎসকদের ভাবিয়ে তুলেছে। তবে চিকিৎসকরা তাকে কড়া পর্যবেক্ষণে রেখেছেন। পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে একটা অভিযোগ জমা পড়েছে যে এই যে কাউন্সিলর এবং তার অনুগামীরা হুমকি দিয়েছেন, ফলে হাসপাতাল কর্তৃপক্ষ আবেদন করেছেন টালা থানায়, এবং পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী যারা ওখানে মোতায়েন রয়েছেন সিআইএসএফ জওয়ানরা, তারা প্রত্যেকে বার্ন ওয়ার্ডের চারপাশে আরও নিরাপত্তা ব্যবস্থা আরও মজবুত করা হয়েছে এবং ক্যাজুয়ালিটি ব্লকের আশপাশে যাতে বহিরাগত কেউ প্রবেশ করতে না পারে, এবং এই পরিবারের সদস্যদের যদি হুমকি কোনো রকম দেওয়া হচ্ছে কিনা সেই গোটা বিষয়টা টালা থানার পুলিশ কর্মীরাও নজর রেখেছে এবং একই সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও নজরে রেখেছে। তবে আহত রঞ্জিত কর্মকারের শারীরিক অবস্থা এখনও যথেষ্টই আশঙ্কাজনক, এমনটাই বলছেন চিকিৎসকরা। রুমেলা, ওকে, আরো একবার চলে যাবো, আমাদের প্রতিনিধি অনুপ চক্রবর্তী রয়েছেন সঙ্গে। অনুপ, বোঝাই যাচ্ছে যে এই সুমন যথেষ্ট প্রভাবশালী, কারণ সে কাউন্সিলর ঘনিষ্ঠ। এই কারণেই কি পুলিশ এখনো এদের কাউকে গ্রেফতার করলে পারলো না, বাগে আনতে পারলো না? তবে শুধুমাত্র এই তথ্যটি কিন্তু পরিবারের লোক বলছে তা নয়, এলাকার যারা বাসিন্দা তারাও কিন্তু এমনটাই বলছে। যেহেতু কাউন্সিলরের ছায়ার সঙ্গে এই সুমন, সেই কারণে কাউন্সিলরের হাত এই সুমনের মাথায় রয়েছে, সেই কারণে পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তার করা এখনও পর্যন্ত এরকম সম্ভব হয়নি। যেখানে দেখা গেল গতকাল রাতের মতো এরকম একটা ঘটনা ঘটলো, তারপরে রাতে পুলিশ গেল না, সকালবেলার পরবর্তী ক্ষেত্রে যখন পুলিশ যাচ্ছে, যখন নিউজ 18 বাংলায় খবর সম্প্রচার করা হয়, তারপরেই পুলিশের পক্ষ থেকে দেখা গেলো বয়ান নিতে দেখা গেলো শুধুমাত্র। কিন্তু যে অভিযুক্ত যাদের চিহ্নিতকরণ করা হলো, এলাকার মানুষ চিহ্নিতকরণ ছবি রেখে চিহ্নিত করলো, তাদেরকে পুলিশ কোনোভাবে এখনো গ্রেপ্তার করতে পারলো না। শেষমেশ পুলিশের পক্ষ থেকে পরিবারের কাছ থেকে অভিযোগ নেওয়া হয়েছে, কিন্তু এই অভিযোগের পরিপ্রেক্ষিতে সেই গ্রেপ্তারই কিন্তু করতে পারলো না। মনে করা হচ্ছে যে এই সুমনের কিন্তু একেবারে মাথায় কাউন্সিলর মিন্ময় দাসের হাত রয়েছে, সেই কারণে তাকে গ্রেপ্তার করতে পারছে না। আর এখানেই কিন্তু একেবারে সাধারণ মানুষ থেকে শুরু করে কলোনির যারা বাসিন্দা, তারাও কিন্তু পুলিশের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়েও পাশাপাশি প্রশ্ন তুলতে শুরু করেছে। বেশ, কাউন্সিলর মৃন্ময় দাস এই গোটা ঘটনাকে দুর্ঘটনা বলেই আড়াল করতে চাইছেন। এরা একসাথে সব পুজো করেছে, রাত্রিবেলা সব ভাসান দিয়ে ফেরার পথে বাইকের তেল শেষ হয়ে গেছে, এক বাইক থেকে আরেক বাইকে তেল ভরতে গিয়ে সব সিগারেট খাচ্ছিল, সবাই মদ্যপ অবস্থায় ছিল। তারপর ওই ছিটে গিয়ে তার পিঠে পেট্রোল হলে একটুখানি সিগারেটের ধোয়াতেই পেট্রোল লেগে যায়, তার পিঠটা পুড়ে গেছে। এটা অ্যাক্সিডেন্টলি ঘটে গেছে। কলোনির ছেলেরা সাধারণত সবাই তৃণমূলের ছত্র ছায় থাকে বা তৃণমূল সংগঠন করে। এই নিয়ে রাজনৈতিক রং কিছুজন লাগাবার চেষ্টা হচ্ছে, এখানে কোনো লাভ হবে না, এখানে কোনো রাজনৈতিক রং নেই। আর এদিকে রাত 1টার সময় বাড়ির সামনে ফাটানো হচ্ছিল শব্দবাজি। বাড়ি থেকে বেরিয়ে প্রতিবাদ করেন বৃদ্ধা, আর এর জন্য তাকে মার খেতে হলো। ভবানীপুর থানায় 5 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের। বাথরুমের মধ্যে ভাঙাচেরা, ওখানে রাত্রি 1:30টার সময় বাজি ফাটাচ্ছে, রাত্রি 1:30টার সময় ঘুমিয়েছি, ঘর একদম বারুদে ভর্তি হয়ে গেছে। এরকম রাত্রি 12টা 1টা 1:30 অব্দি এটা কি হচ্ছে বলতে গেছি, ওরা আমাকে ধরে এমন মেরেছে, আমি সব জায়গায় দেখাতে পারবো না। ইনাকে বলেছি বুকে কি ঘুষি লাথি। ভবানীপুরের আশুতোষ মুখোপাধ্যায় রোড, এখানেই ভাড়া থাকেন বছর 70-এর অনুপমা চৌধুরী। তাকেই মারধর করা হয়েছে বলে অভিযোগ। মঙ্গলবার রাত তখন প্রায় 1:30টা। অনুপমা চৌধুরীর বাড়ির সামনে রাস্তায় শব্দবাজি ফাটাচ্ছিলেন 5 জন। তাঁরাও অনুপমা চৌধুরীর সঙ্গে একই বাড়িতে ভাড়া থাকেন। বাড়ি থেকে বেরিয়ে তাঁদের শব্দবাজি ফাটাতে বারণ করেন বৃদ্ধা। তখনই তার উপর চড়া হয়ে মারধর করা হয় বলে অভিযোগ। লাথি ঘুষি কিছুই বাদ যায়নি বলে অভিযোগ বৃদ্ধার। বাথরুমের মধ্যে ভাঙাচেরা, ওখানে রাত্রি 1:30টার সময় বাজি ফাটাচ্ছে, রাত্রি 1:30টার সময় ঘুমিয়েছি, ঘর একদম বারুদে ভর্তি হয়ে গেছে। এরকম রাত্রি 12টা 1টা 1:30 অব্দি এটা কি হচ্ছে বলতে গেছি, ওরা আমাকে ধরে এমন মেরেছে, আমি সব জায়গায় দেখাতে পারবো না। ইনাকে বলেছি বুকে কি ঘুষি লাথি, কি অবস্থায় বেচারি বাঁচাতে গেছে, ওরে কি মার ইনাকে। এ নিয়ে পাড়ার 5 জনের বিরুদ্ধে ভবানীপুর থানায় অভিযোগ জানান বৃদ্ধা। না, বলছে এখন কি করে কমপ্লেন নেব, দেখছেন না ঘরে আগুন লেগে গেছে। আমি আগুন লেগে গেছে মিনিটা, না আপনি চলে যান, পুলিশ যাবে। তারপরে আমি ইয়েতে গেছি পিজি হসপিটালে, আমরা এমসি করেছি, সব কিছু করেছি, তারপরে লয়ারকে দিয়ে হাইকোর্টে গিয়ে লিখিয়েছি। নিউজ 18 বাংলা।
বেঙ্গালুরুতে বেলঘরিয়ার মহিলাকে গণধর্ষণের অভিযোগ, দুটি মোবাইল ফোন এবং 25,000 টাকার লুট। অভিযোগ, মঙ্গলবার রাতে মহিলার ভাড়া বাড়িতে হানা দেয় 5 দুষ্কৃতী, তাদের মধ্যে গ্রেফতার 4। কর্ণাটকের বেঙ্গালুরু মঙ্গলবার রাতে এখানকার গ্রামীণ এলাকায় বেলঘরিয়ার এক মহিলাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। বেঙ্গালুরুতে একটি বাড়িতে ভাড়া থাকেন বেলঘরিয়ার ওই মহিলা, সঙ্গে থাকেন স্বামী, 2 সন্তান এবং এক মহিলা। বাড়ির আশেপাশে ঝোপ জঙ্গল। মঙ্গলবার রাত তখন 9:50। মহিলার বাড়িতে হানা দেয় 5 দুষ্কৃতী, নিজেদের পুলিশের ইনফরমার বলে পরিচয় দেয়। অভিযোগ, দরজা খুলতেই জোর করে ঘরে ঢুকে পড়ে 5 জন। একটি ঘরে মহিলাকে টেনে নিয়ে যায়, সেখানেই গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। দুটি মোবাইল ফোন এবং 25,000 টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। রাতেই পুলিশের কাছে অভিযোগ জানান মহিলা। Based on the call what we received at 12:39 in the night, the senior most officers and the local officers, we have arrived there and attended to this particular case. Essentially, it's a case of gang rape along with dacoity as well. Based on the gravity of this particular case, immediately we have ensured that a DSP rank officer is drawn for this particular investigation. Total 5 people who had come to this particular site when this offence happened. We have formed 3 special teams under the inspector of each police station in the Nirmangala subdivision. গণধর্ষণের অভিযোগে মিঠুন, কার্তিক, নবীন এবং গ্লেন নামে 4 জনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের দাবি, ধৃতদের মধ্যে মিঠুন মহিলার পূর্ব পরিচিত। The victims in this particular case belong to West Bengal and the accused are from the local area. So in that particular area itself. So now we know the people who are behind it between 9:50 to 12:30 in the night, last night. So we need to interrogate them in depth. ಅಲ್ಲ, ಈಗಾಗಲೇ ಅವ್ರನ್ನ ಇಮಿಡಿಯೇಟ್ ಅರೆಸ್ಟ್ ಮಾಡಿದ್ದಾರೆ. 4 ಜನ ಅರೆಸ್ಟ್ ಮಾಡಿದ್ದಾರೆ, ಇನ್ನೂ 2 ಹುಡುಕ್ತಾ ಇದ್ದಾರೆ. ಅವ್ರಿಗೇನ್ ಕಾನೂನು ಪ್ರಕಾರ ಕ್ರಮ ತಗೋಬೇಕೋ ತಗೊಳ್ತೇವೆ. ಕಾನೂನು ಶಿಕ್ಷೆ ಕೊಡೋದು ನಾವಲ್ಲ, ಶಿಕ್ಷೆ ಕೊಡೋದು ಕೋರ್ಟ್ ನಲ್ಲಿ ಕೊಡಬೇಕು। যেটা হয়েছে অত্যন্ত অন্যায় হয়েছে। যারা ভাই বোনের সম্পর্কে বিশ্বাস করেন না, কিছু পিচাস, কিছু পশুবৃত্তি বা অসুরবৃত্তি মনোভাবের মানুষ, তাদের এই সমাজে থাকা উচিত না। আমি বিশ্বাস করি যে আইন কঠোর সাজা দিয়ে তাদের দেবে। একজন মহিলার একমাত্র পরিচয় তিনি একজন মহিলা, তিনি বাঙালি কিংবা তিনি হিন্দিভাষী এটা হতে পারেন। একজন মহিলা ধর্ষিতা হয়েছেন, ঘৃণ্য ঘটনা, যারা অপরাধী আছে তারা শাস্তি পাবেন। কামদুনির মতো মামলা অন্যদিকে ঘুরিয়ে দিয়ে তাদের বাঁচিয়ে দেওয়া হবে না। নিউজ 18 বাংলা। এসএসকেএমে নাবালিকার যৌন নিগ্রহের অভিযোগ, গ্রেফতার শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালের প্রাক্তন গ্রুপ জি কর্মী। বুধবার এসএসকেএমে ডাক্তার দেখাতে যান নাবালিকা। অভিযোগ, দুপুরে হাসপাতালের বাথরুমে তার যৌন হেনস্থা করে অমিত মল্লিক, আর এরপরেই ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। সিসি ক্যামেরায় ফুটেজ দেখে শনাক্ত করে পুলিশ। রাতে অমিতকে গ্রেফতার করা হয়, তার বিরুদ্ধে পক্সো আইনে মামলা হয়েছে, আর এদিন তাকে তোলা হয় আলিপুর কোর্টে। অমিত মল্লিককে একদিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালের গ্রুপ জি কর্মী অমিত মল্লিককে কয়েক বছর আগেই বহিষ্কার করা হয়। এসএসকেএমে কি করছিল খতিয়ে দেখছে পুলিশ। ল উইল টেক ইটস ওন কোর্স এবং শক্তভাবে এটার মোকাবিলা করতে হবে এবং সমাজের মধ্যে সবাইকে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। খড়িবাড়ি হাসপাতালে জাল সার্টিফিকেট তৈরির অভিযোগে জালে গ্রেফতার নকশালবাড়ির বিডিও অফিসের ডেটা এন্ট্রি অপারেটর। শিলিগুড়ির খড়িবাড়ি গ্রামীণ হাসপাতাল, এখান থেকে একের পর এক জাল বার্থ ও ডেথ সার্টিফিকেট তৈরির অভিযোগ। এই ঘটনায় নকশালবাড়ি বিডিও অফিসের নাম জড়ায়। জিজ্ঞাসাবাদের পরে বুধবার গ্রেফতার করা হয় বিডিও অফিসের ডেটা এন্ট্রি অপারেটরকে। ধৃতের নাম নবজিৎ গুহ নিয়োগী। नवजीत गुहा का इस केस में अरेस्ट हुआ है। नाम को अक्यूज्ड में था। डिजिटल फोरेंसिक्स के सारे प्रिंसिपल्स फॉलो किए जा रहे हैं सर्च एंड सीजर में। अभी बाकी जो डिटेल्स हैं, अभी केस न्यू है, फ्रेश है, तो अंडर इन्वेस्टिगेशन है। নবজিৎ গুহ নিয়োগী নকশালবাড়ির হাতিঘিসার বাসিন্দা। নকশালবাড়ি বিডিও অফিসের বাংলা সহায়তা কেন্দ্রের ডেটা এন্ট্রি অপারেটর।
নবজিতের বন্ধু পার্থ সাহা, বাড়ি খড়িবাড়ির অধিকারীতে, কাজ করেন খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে, সেখানকার ডেটা এন্ট্রি অপারেটর। এই হাসপাতালেই জন্ম মৃত্যুর জাল সার্টিফিকেট তৈরি হচ্ছিল বলে অভিযোগ। সংখ্যাটা কয়েকশো, অথচ হাসপাতালের খাতায় রেকর্ড রয়েছে মাত্র 170টির। এ নিয়ে তদন্ত করেন খড়িবাড়ির বিওমএইচ। তাতে উঠে আসে পার্থ সাহার নাম। বিওমএইচকে মুচলেখা দেন পার্থ। তাতে তিনি দাবি করেন 450টি জাল বার্থ এবং ডেথ সার্টিফিকেট তৈরি করেছেন। প্রতিটি জাল সার্টিফিকেটের জন্য নিয়েছেন 10,000 টাকা করে। তার দাবি এই কাজের বরাত দিতেন বন্ধু নবজিৎ গুহ নিয়োগীকে। এই মুচলেখার ভিত্তিতেই গত 18 অক্টোবর খড়িবাড়ি থানায় অভিযোগ দায়ের করেন বিওমএইচ। বুধবার জিজ্ঞাসাবাদ করা হয় নবজিৎ গুহ নিয়োগীকে। 10 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করে পুলিশ। নবজিতের ফোন থেকে একাধিক জাল সার্টিফিকেটের পিডিএফ পেয়েছেন তদন্তকারীরা। তিনি পার সার্টিফিকেটে 10,000 টাকা করে নিতেন। তাকে অ্যারেস্ট করে প্রোডাকশন করা হয়েছে এবং 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল, তো 4 দিনের রিমান্ড অ্যালাউ হয়েছে। আরও কিছু লোক এর সাথে ইনভলভ আছে। শিলিগুড়ির খড়িবাড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। আসানসোলে 450 কোটির প্রতারণা, অভিযুক্ত নেতার ছেলে। চড়া সুদে রিটার্নের লোভ দেখিয়ে টাকা আদায়। একাধিক প্রকল্পে টাকা জমা কয়েক হাজার গ্রাহকের। প্রথমে লাভ হলেও পরে টাকা ফেরত বন্ধ। অভিযুক্তের বাড়ির সামনে বিক্ষোভ বিনিয়োগকারীদের। অভিযুক্ত তহসিন আহমেদ সংখ্যালঘু সেলের রাজ্য নেতার ছেলে। मैंने 3 लाख से स्टार्ट किया था शुरू यहाँ देना पैसा, और जनवरी महीने से स्टार्ट किया था, तो 1 साल रिटर्न ठीक ही दिया था। ऑलमोस्ट 41 लाख तक मेरा इन्वेस्टमेंट था, जिसमें 33 लाख कैपिटल इससे ले चुके हैं। अभी मेरा 13 लाख रुपए इसका ड्यू है, जो ओरिजिनल प्रिंसिपल अमाउंट है। और मेरा फेस वैल्यू देख के कई लोगों दिए हैं, उनका पैसा अप्रोक्सीमेट 1 ईयर से अबव है। 400 से 450 करोड़ का यहाँ पर टोटल है। आप लोग से जो वक्त लिए थे, उस वक्त पे हम खड़ा नहीं उतर पाए, उसके लिए हम बहुत शर्मिंदा है, और आप लोग से हाथ जोड़ के हम उसके लिए माफी मांगते हैं। ये जो वक्त था 20 अक्टूबर का, तो इस पे हम तो किसी का पैसा नहीं दे पाए रहे, उसके लिए हम दिल से शर्मिंदा, और फिर से हम आपसे माफी मांगते हैं। নেতার ছেলের প্রতারণা নিয়ে তুঙ্গে তর্জা, এক্স হ্যান্ডেলে তোপ শুভেন্দু অধিকারীর। পাল্টা কটাক্ষ তৃণমূলের কুণাল ঘোষেরও। শুভেন্দুবাবু যদি বলে থাকেন এত কোটি টাকার দুর্নীতি, তাহলে নিশ্চয়ই ওনার কাছে সমস্ত তথ্য প্রমাণ আছে বলেই উনি করেছেন। তাহলে উনি তো কথায় কথায় সিবিআই, ইডি এদের কথা বলেন। উনি তথ্য প্রমাণ নিয়ে সেগুলো এই কেন্দ্রীয় সংস্থার হাতে তুলে দিন। উনি বাজার গরম করছেন কেন বিবৃতি দিয়ে? সন্দেশখালীতে ফের সিবিআই, শাহজাহানের অনুগামীদের ফের জিজ্ঞাসাবাদ। রেশন দুর্নীতির তদন্তে গিয়ে আক্রান্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 2024 সালের 5ই জানুয়ারি আক্রান্ত ইডি আধিকারিকরা ধৃত শাহজাহানের অনুগামীদের বিরুদ্ধে হামলার অভিযোগ। অনুগামীদের জিজ্ঞাসাবাদ করতে ধামাখালীতে সিবিআই আধিকারিকরা। নাবালককে দিয়ে সোনা পাচারের ছক। স্বরূপনগর সীমান্তে বিএসএফ এর হাতে পাকড়াও নাবালক। তার থেকে উদ্ধার 11টি সোনার বিস্কুট, যার বাজার মূল্য প্রায় 1,64,00,000 টাকা। ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে সোনা পাচারের ছক। সোনা পাচারে নাবালককে ব্যবহার। বুধবার গভীর রাতে উত্তর 24 পরগনার স্বরূপনগরে বিএসএফ এর হাতে পাকড়াও বছর 12 এক নাবালক। নাবালকের থেকে উদ্ধার 11টি সোনার বিস্কুট, ওজনে 1 কিলো 286 গ্রাম, বাজার মূল্য প্রায় 1,64,00,000 টাকা। উত্তর 24 পরগনার সীমান্ত এলাকা কাঁটাতারের একদিকে ভারতের স্বরূপনগরের দহরকান্দা, আরেকদিকে বাংলাদেশের সাতক্ষীরা। বিএসএফ জানিয়েছে দহরকান্দা সীমান্তের কাছে ঘোরাঘুরি করছিল ওই নাবালক। তার সঙ্গে ছিলেন এক মহিলা। নাবালকের হাতে ছিল একটি ব্যাগ। বিএসএফ এর সন্দেহ হলে তারা ওই নাবালককে ধরে, কিন্তু মহিলা পালিয়ে যান। নাবালকের হাতে থাকা ব্যাগ থেকে সোনার বিস্কুট উদ্ধার হয়। বিএসএফ এর দাবি, জিজ্ঞাসাবাদে নাবালক জানিয়েছে সে স্বরূপনগরেরই বাসিন্দা, ক্লাস 6-এ পড়ে। যে মহিলা সঙ্গে ছিলেন তিনি মা। বিএসএফ এর দাবি, বাচ্চাটিকে সামনে রেখে সোনা পাচারের ছক ছিল তার মায়ের। স্বরূপনগরের এক কৃষক পরিবারের ছেলেই নাবালক। কাদের হয়ে সোনা পাচারের কাজ করতো এই পরিবার, তা জানতে খোঁজ চালাচ্ছে বিএসএফ। উত্তর 24 পরগনা থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা। আরজি পার্টি
গ্রাম রক্ষী বাহিনী। অপরাধ রুখতে পুলিশের পদক্ষেপ। নন্দকুমার থানা এলাকায় কাজ শুরু আরজি পার্টির অর্থাৎ এই গ্রাম রক্ষী বাহিনীর। রাত পাহারা দেওয়ার জন্য স্বেচ্ছাসেবকদের হাতে তুলে দেওয়া হয়েছে বাঁশি, লাঠি, টুপি, টর্চ। পূর্ব মেদিনীপুরের নন্দকুমার। অভিযোগ, রাত হলেই এই এলাকায় বাড়ে দুষ্কৃতী দৌরাত্ম্য, কখনো চুরি, কখনো ছিনতাই। এসব রুখতে তৈরি করা হয়েছে রেজিস্ট্যান্স গ্রুপ পার্টি, সংক্ষেপে আরজি পার্টি অর্থাৎ গ্রামরক্ষী বাহিনী। বিভিন্ন জায়গায় বিভিন্ন বাজার কমিটি রাত জাগে, প্রশাসন পুরো সমর্থন করছে আমাদেরকে এবং আমাদের হাতে টুপি, লাঠি, হুইসেল, টর্চ আরও যেটা প্রয়োজন আমাদের হাতে তুলে দিচ্ছে। এবং এটা দেওয়ার মূল কারণ হচ্ছে শুধু প্রশাসন নয়, আমরাও প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে সমাজে যাতে ক্রাইম কমাতে পারি, আমাদের সার্বিক প্রচেষ্টা। নন্দকুমারের কুমারপুর, ঠেকুয়া, করক এলাকায় রয়েছে প্রায় 30টি দোকান। এছাড়াও রয়েছে গ্রাম কমিটি। এই সব দোকান ও গ্রাম কমিটি থেকে 200-র বেশি স্বেচ্ছাসেবক বেছে নেওয়া হয়েছে। তাদের নিয়েই তৈরি করা হয়েছে আরজি পার্টি। স্বেচ্ছাসেবকদের হাতে তুলে দেওয়া হয়েছে পরিচয়পত্র, বাঁশি, লাঠি, টুপি, টর্চ। তারা পালা করে রাত পাহারা দিচ্ছেন। এই গ্রামরক্ষী বাহিনী বা আরজি পার্টি নন্দকুমার থানার যে বড়বাবু তার উদ্যোগে এটাকে নতুন করে চালু করা হলো এবং আমরা আশা করছি যে আমাদের যে বিভিন্ন লোকালাইজড যে প্রবলেমগুলো হয় বা যে সমস্যাগুলো হয় এবং রাত বিরেতে যেখানে হয়তো পুলিশের 1জন বা 2জন উপস্থিত থাকে, এই আরজি পার্টি বা গ্রামরক্ষী বাহিনীতে নিয়ে আমরা আরো ভালো করে সেই সব অঞ্চলে আমাদের যে পুলিশিং সিস্টেম আছে সেগুলোকে আমরা করতে পারবো। বর্তমান যে সমাজ ব্যবস্থায় কিছু ক্রাইম, কিছু অসামাজিক কাজকলাপ যেভাবে করছে আরজি পার্টি, তারা কিন্তু যদি সারারাত্রি পাহারা দেন তাহলে কিন্তু মানুষের উপকার হয়। এটি শুভ উদ্যোগ, আমি আন্তরিকভাবে খুশি এবং প্রশাসনকে ধন্যবাদ জানাই। পূর্ব মেদিনীপুর থেকে ক্যামেরায় সন্দীপ গুড়িয়ার সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। বিহারে বিরোধী জোটের মুখ তেজস্বী যাদব। লালু পুত্রের নামেই সম্মতি দিলেন রাহুল গান্ধী। মহাজোটের সাংবাদিক বৈঠকে তেজস্বীর নাম ঘোষণা, জট কাটল বিরোধী মহাজোটে। ये जो उम्मीद, जो विश्वास आप लोगों ने हम पे जताया है, उस उम्मीद पर हम जरूर खरे उतरेंगे और मिल करके जो डबल इंजन की सरकार है, एक इंजन भ्रष्टाचार में है, एक इंजन अपराध में है, ऐसी 20 साल पुरानी निकम्मी सरकार को हम लोग उखाड़ करके फेंकेंगे। দীর্ঘ টানাপোড়েনে ইতি। শেষ পর্যন্ত জট কাটল বিহারের বিরোধী মহাজোটে। আরজেডি নেতা তেজস্বী যাদবকে মহাজোটের মুখ তথা মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে মেনে নিলেন রাহুল গান্ধী। বৃহস্পতিবার পাটনায় সাংবাদিক বৈঠক করলেন মহাজোটের নেতারা। আনুষ্ঠানিকভাবে তেজস্বীর নাম ঘোষণা করলেন প্রবীণ কংগ্রেস নেতা अशोक गहलोत। खड़गे साहब, राहुल गांधी जी और तमाम जो साथी बैठे हमारे, इन सब की राय लेकर के हम लोगों ने तय किया है इस चुनाव में अगले मुख्यमंत्री के चेहरे के रूप में तेजस्वी यादव जी को हम लोग सपोर्ट करते हैं। বিহারের ক্ষমতা দখলে রাখতে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়েছে এনডিএ। নীতিশ কুমার বিজেপির জোটকে টেক্কা দিতে এবার ভোট ঘোষণার অনেক আগে থেকেই একজোট হয়ে ময়দানে নামেন রাহুল গান্ধী এবং তেজস্বী যাদব। একাধিক জেলা জুড়ে চলে ভোটার অধিকার যাত্রা, কিন্তু আসন সমঝোতা শুরু হতেই মত পার্থক্য তৈরি হতে শুরু করে। শুরু থেকেই আরজেডি দাবি করে বিরোধী জোটের মুখ হিসেবে তেজস্বী যাদবের নাম ঘোষণা করতে হবে। রাহুল গান্ধী রাজি হননি। বিহার কংগ্রেসের অধিকাংশ নেতাও বলতে শুরু করেন আগে ভোট হোক, তারপর নেতার নাম নিয়ে ভাবনা চিন্তা করা যাবে। এর পাশাপাশি কে কটি আসনে প্রার্থী দেবে তা নিয়েও টানাপোড়েন শুরু হয়। কংগ্রেস দাবি করে কমপক্ষে এমন 25টি আসন তাদের দিতে হবে যেখানে জেতার সম্ভাবনা রয়েছে। মতপার্থক্য বিবাদের দিকে গড়ায়। কংগ্রেসকে বাদ দিয়ে একাই যাত্রা শুরু করেন তেজস্বী যাদব। আসন রফার অপেক্ষা না করে একতরফাভাবে প্রার্থী ঘোষণা করে বিরোধী মহাজোটের 3 শরিক আরজেডি, কংগ্রেস এবং সিপিআইএমএল। 243টি আসনের মধ্যে আরজেডি প্রার্থী ঘোষণা করে 143টি আসনে, কংগ্রেস প্রার্থী দেয় 60টি আসনে।
যার জেরে কম করে 12টি আসনে দুই শরিকের মুখোমুখি লড়াইয়ের পরিস্থিতি তৈরি হয়েছে। জোট ছেড়ে বেরিয়ে যায় হেমন্ত সোরেনের ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। এমনই পরিস্থিতিতে প্রশ্ন উঠতে শুরু করে, বিবাদে জেরবার এমন ভাঙাচোরা বিরোধী জোট কি পারবে এনডিএ কে টেক্কা দিতে? শেষ পর্যন্ত জট কাটিয়ে সাংবাদিক বৈঠকে এক কাট্টা বিরোধী মহাজোট। कि जो उम्मीद, जो विश्वास आप लोगों ने हम पे जताया है, उस उम्मीद पर हम जरूर खरे उतरेंगे और मिल करके जो डबल इंजन की सरकार है, एक इंजन भ्रष्टाचार में है, एक इंजन अपराध में है, ऐसी 20 साल पुरानी निकम्मी सरकार को हम लोग उखाड़ करके फेंकेंगे। आज हम लोग देख रहे थे कि उस प्रेस से राहुल गांधी की तस्वीर गायब थी। क्या हो गया? हर पार्टियों के निशान जरूर थे, लेकिन राहुल गांधी की तस्वीर नहीं थी। ये कौन सा गठबंधन है कि 243 सीट है और 255 सीट पर चुनाव लड़ रहा है, और गौरा बोराम एक सीट है, वहां पर सीएम और होने वाले डिप्टी सीएम दावा करने वाले दोनों लड़ रहे हैं। लचर गठबंधन है। গত বিধানসভা ভোটের আগেও আসন সমঝোতা নিয়ে বিবাদ বেঁধেছিল আরজেডি এবং কংগ্রেসের মধ্যে। শেষ পর্যন্ত কংগ্রেসের চাপে 70টি আসন ছেড়ে দিয়েছিল আরজেডি। ফল বেরোনোর পর দেখা যায় 70 আসনে লড়ে মাত্র 19টিতে জেতে কংগ্রেস। ভোটের পর লালু প্রসাদ যাদব বলেন, কংগ্রেস যদি জেদ না করে আরজেডিকে আরো কিছু আসন ছেড়ে দিত, তাহলে বিহারে বিরোধীদের জোটই সরকার তৈরি করত। এবার অবশ্য নরম হয়েছে কংগ্রেস। বিরোধী মহাজোটের মুখ হিসেবে তেজস্বী যাদবকে মেনে নিয়েছেন রাহুল গান্ধী। গতবারের তুলনায় 10টি কম আসনে লড়তে রাজি হয়েছে। 60টি আসনে প্রার্থী দিয়েছে কংগ্রেস। উপমুখ্যমন্ত্রী পদও তারা ছেড়ে দিয়েছে জোট শরিক বিকাশশীল ইনসান পার্টির মুকেশ সাহানিকে। নিউজ 18 বাংলা। তেজস্বীকে মহাজোটের মুখ ঘোষণার দিনই খড়গহস্ত মোদি। মহাজোট নয়, দুর্নীতিগ্রস্তদের ঘোট বলে কটাক্ষ। অতীতের জঙ্গলরাজ 100 বছরেও ভুলবেন না বিহার। যুব সংবাদ শিবিরে অডিও বার্তায় তো প্রধানমন্ত্রীর। जो लोग अपने आप को गठबंधन कहते हैं, बिहार की जनता जिनको लठबंधन कहती है, वो सिर्फ लड़ चलाना जानते हैं, झगड़ा करना जानते हैं और झगड़ते रहते। देखा आपने, गठबंधन वालों के लिए अपना स्वार्थ ही सबसे बड़ा है। इन्हें बिहार के युवाओं की चिंता नहीं है। आप देखिए, दशकों तक देश और बिहार के नौजवान नक्सलवाद, माओवादी आतंक से पीड़ित रहे। उसमें से बिहार को बाहर लाने में बड़ी मेहनत पड़ रही है, लेकिन हम लोग कर रहे हैं। हमने 2014 के बाद से बहुत मेहनत की है। आज बिहार में हम नक्सलवाद, माओवादी, आतंकवाद को समाप्त करने की तरफ बहुत तेजी से बढ़ रहे हैं। बिहार के नौजवानों के भविष्य को सुरक्षित करना हमारा कर्तव्य है। বিরোধী দলনেতা উপমুখ্যমন্ত্রী এবার টার্গেট বিহারের মুখ্যমন্ত্রীর কুর্সি। কতটা কঠিন চ্যালেঞ্জ তেজস্বী যাদবের সামনে? লালুপুত্র কি পারবেন বিজেপির রণকৌশল ভোঁতা করে পাটলিপুত্রের সিংহাসনে বসতে? हमको 5 साल नहीं, केवल बिहार के लोगों अगर 20 महीने का मौका दें तो जो काम 20 सालों से इन लोगों ने नहीं किया है, तेजस्वी और हमारी सरकार बनेगी तो 20 महीने में उस काम को हम लोग पूरा करने का काम करेंगे। তেজস্বী যাদব বিহারের সবথেকে কম বয়সী বিরোধী দলনেতা, তারপর বিহারের উপমুখ্যমন্ত্রী। এবার নজর মুখ্যমন্ত্রীর কুর্সিতে। বৃহস্পতিবার মহাজোটের মুখ হিসেবে তেজস্বীর নামে সিলমোহর পড়তেই জট কাটল বিরোধী শিবিরে। বিহারবাসীকে নতুন বিহারের স্বপ্ন দেখালেন আরজেডি নেতা। जिस परिवार के पास अगर सरकारी नौकरी है और जिन परिवार के पास सरकारी नौकरी नहीं है, उन परिवार को एक सरकारी नौकरी तेजस्वी देगा। तेजस्वी खुद बिहार सरकार नहीं चलाएगा, बल्कि पूरा बिहार मिलकर के बिहार सरकार चलाने का काम करेगा। तेजस्वी सीएम बनेगा, साथ में सभी बिहार के लोग सीएम बनेंगे, यानी चेंज मेकर बनेंगे। इस सरकार को उखाड़ के फेंकने का काम।
हर जात, हर धर्म के लोगों को, हर वर्ग के लोगों को हम साथ लेकर के चलना चाहते हैं। एक नया बिहार बनाना चाहते हैं। हम लोगों के पास विजन है, रीजन है और अनडाइंग पैशन है बिहार को आगे बढ़ाने के लिए। 20 साल राज करने के बाद भी राज्य में 11 साल केंद्र में मोदी जी प्रधानमंत्री रहते हुए भी सबसे अगर कोई गरीब राज्य है तो बिहार है। सबसे ज्यादा अगर बेरोजगारी है तो बिहार है। और यहाँ अपराध चरम सीमा पर है। 70,000 से भी ज्यादा हत्याएं 20 साल में हो गई। ना सुनवाई है, ना कार्रवाई होती। किसी भी व्यक्ति ने अपना एजेंडा, रोड मैप, विजन, ब्लूप्रिंट अगले 5 साल के लिए नहीं रखा। तेजस्वी ने जो कहा उसका इन लोगों ने नकल किया। इन लोगों के पास कोई विजन नहीं। ये लोग किसी भी कीमत पे केवल सत्ता और कुर्सी पर बैठना चाहते हैं। তেজস্বীর লড়াই এবার কঠিন, কারণ অনেক আগে থেকেই ঘর গুছিয়ে ময়দানে নেমেছে এনডিএ। মহিলাদের মন জিততে একের পর এক ঘোষণা করছেন নীতিশ কুমার। অন্যদিকে ভোটের বিহারের জন্য কার্যত কল্পতরু মোদী সরকার। তারপর লালু পুত্রের মাথা ব্যথা দুর্নীতির অভিযোগ। আইআরসিটিসির একটি দুর্নীতি মামলায় বাবা লালু প্রসাদ যাদবের পাশাপাশি অভিযুক্ত তেজস্বীও। সদ্য দিল্লির আদালতে চার্জ গঠন হয়েছে তাদের নামে। বিরোধী মহাজোটের মুখ হিসেবে তেজস্বীর নাম ঘোষণা হতেই সেই দুর্নীতির অভিযোগে শান দিতে নেমে পড়েছে বিজেপি। उनके पिताजी 32.5 साल की सजा प्राप्त कर चुके हैं चारा घोटाले के 4 मामलों में। इनके ऊपर ट्रायल चल रहा है। तेजस्वी यादव 420 के भी एक्यूज्ड हैं। बीजेपी की ए टीम, बी टीम, तरह तरह का अलग अलग संस्था, ईडी, सीबीआई, इनकम टैक्स, पूरा मशीनरी उनका लगा हुआ है। और हम महागठबंधन के रहते हुए किसी माई के लाल में दम नहीं जो हमारे देश के संविधान को खत्म कर सके। আক্রমণের মুখে পাল্টা বিহারে এনডিএ সরকারের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ তুলেছেন তেজস্বী। लगातार घोटाले पे घोटाला हो रहा है। चूहा बांध काट दे रहा है तो बांध गिर जा रहा है, पुल गिरा देता है। हम अपने बिहार के लोगों से कहना चाहते हैं, करप्शन से तेजस्वी कभी भी कॉम्प्रोमाइज नहीं करेगा। 2022-এ জেডিইউ তখন বিজেপির হাত ছেড়ে আরজেডির সঙ্গে। সরকারে নীতিশ কুমারের ডেপুটি ছিলেন তেজস্বী যাদব। রাজনৈতিক মহলে তাদের চাচা ভাতিজা বলে ডাকা হতো। এবার সেই নীতিশের কুর্সি তেজস্বীর টার্গেট। নিউজ 18 বাংলা। বিরোধীদের মুখ্যমন্ত্রীর মুখ হয়েই কৌশলী তেজস্বী যাদব বললেন নীতিশ কুমারের সঙ্গে অন্যায় হচ্ছে এনডিএতে, তাকে কখনো মুখ্যমন্ত্রী করবে না বিজেপি। এটা কি কৌশলে শাসক শিবিরে ফাটল ধরানোর চেষ্টা? नीतीश जी के साथ जो है जो अन्याय हो रहा है एनडीए में, तो हम लोग तो शुरू दिन से ही कह रहे थे कि भाजपा के लोग नीतीश जी को दोबारा मुख्यमंत्री नहीं बनाएंगे। अमित शाह जी ने एक बार नहीं कई बार इस बात को बोला है। নীতিশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী, ভোট ময়দানে বিজেপির জোট সঙ্গী, আরজেডি কংগ্রেস জোটের প্রতিপক্ষ। মহাজোটের সাংবাদিক বৈঠকে সে নীতিশ কুমার সম্পর্কে মন্তব্য করতে গিয়েই গুগলি দিলেন তেজস্বী যাদব। नीतीश जी के साथ जो है जो अन्याय हो रहा है एनडीए में, एक बार भी कोई भी जॉइंट प्रेस कॉन्फ्रेंस जो है नहीं की गई है और ना ही ऑफिशियली रूप से मुख्यमंत्री का चेहरा घोषित किया गया है। तो हम लोग तो शुरू दिन से ही कह रहे थे कि भाजपा के लोग नीतीश जी को दोबारा मुख्यमंत्री नहीं बनाएंगे। और इस पे और किसी ने मुहर नहीं लगाया है, बल्कि अमित शाह जी ने एक बार नहीं कई बार इस बात को बोला है। হঠাৎ কেন এমন মন্তব্য করলেন তেজস্বী যাদব? সত্যি কি নীতিশ কুমারের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন তিনি, নাকি নেপথ্যে লুকিয়ে কোনো রাজনৈতিক কৌশল? ঘটনা হলো শুধু বিরোধী জোট নয়, গত কয়েক সপ্তাহ ধরে মুখ্যমন্ত্রীর মুখ নিয়ে টানাপোড়েন চলছে শাসক শিবিরেও। বারবারই জেডিইউ দাবি করছেন নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করুক বিজেপি।
উল্টো দিকে বিজেপির শীর্ষ নেতৃত্বের সাফ কথা, ভোট শেষে জোট শরিকরা মিলে মুখ্যমন্ত্রীর নাম ঠিক করবে। বিরোধী জোটের মুখ হওয়ার দিনে শাসক শিবিরের এই দ্বন্দ্বই কি খুঁচিয়ে দিতে চাইলেন তেজস্বী? এটা কি কৌশলে প্রতিপক্ষ শিবিরে ফাটল ধরানোর চেষ্টা? नीतीश जी के साथ जो अन्याय हो रहा है एनडीए में, एक बार भी कोई भी ज्वाइंट प्रेस कॉन्फ्रेंस जो है नहीं की गई है और ना ही ऑफिशियली रूप से मुख्यमंत्री का चेहरा घोषित किया गया है। तो हम लोग तो शुरू दिन से ही कह रहे थे कि भाजपा के लोग नीतीश जी को दोबारा मुख्यमंत्री नहीं बनाएंगे और इस पे और किसी ने मुहर नहीं लगाया है, बल्कि अमित शाह जी ने एक बार नहीं कई बार इस बात को बोला है। প্রায় 2 দশক ধরে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার 9 বার মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন, কখনো বিজেপির হাত ধরে, কখনো আরজেডির হাত ধরে। জোট বদলে গিয়েছে, নীতিশ কুর্সিতে থেকে গিয়েছেন। বিহারের রাজনীতিতে নীতিশের ইউএসপি তার ভোট ব্যাংক, অত্যন্ত পিছিয়ে পড়া শ্রেণী বা এক্সট্রিমলি ব্যাকওয়ার্ড ক্লাস, মহিলা ভোট এবং মুসলিম ভোট। জোট বদলালেও এই ভোট নীতিশের হাত ছাড়েনি। এই পরিস্থিতিতে নীতিশের মোকাবিলায় এবার নয়া কৌশলে বিরোধীরা। কখনো তারা প্রচার করছেন নীতিশ কুমার মানসিকভাবে সুস্থ নন। সম্প্রতি মঞ্চে দলের নেতার আপত্তি সত্ত্বেও এক মহিলার গলায় মালা পরিয়ে দেন নীতিশ। নীতিশের মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলতে এই ভিডিওকেও অস্ত্র করে বিরোধীরা। একই সঙ্গে তাদের দাবি, ভোটে জিতলেও নীতিশকে মুখ্যমন্ত্রী করবে না বিজেপি। অনেকেরই প্রশ্ন, এসব বলে কি নীতিশের ভোট ব্যাংকে ফাটল ধরাতে চাইছে বিরোধীরা? কৌশলে কি চাইছে গেরুয়া শিবিরও ফাটল ধরাতে? বিজেপি যদিও বিরোধীদের এই কৌশলকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না। তাদের বক্তব্য, গত বিধানসভা নির্বাচনে বিজেপির থেকে কম আসন পেয়েছিল নীতিশের জেডিইউ, তা সত্ত্বেও মুখ্যমন্ত্রীর পদ নীতিশকে ছেড়ে দেয় বিজেপি। নিউজ 18 বাংলা। দিল্লিতে এনকাউন্টারে খতম বিহারের 4 গ্যাংস্টার। খতম কুখ্যাত সিগমা গ্যাংয়ের দুষ্কৃতীরা। নিহত কুখ্যাত রঞ্জন পাঠক ও তার গ্যাং। বিহারের ভোটের আগে বড়সড় সন্ত্রাসের ছক। দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ, বিহার পুলিশের অভিযান। মধ্যরাতে দিল্লির রোহিণীতে এনকাউন্টার। নিহতদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি ছিল। বুধবার রাতে বিজেপির সিএ সহায়তা কেন্দ্রে ব্যাপক ভাঙচুর। অভিযোগের আঙুল কল্যাণীর বিজেপি বিধায়কের অনুগামীদের দিকে। বিজেপি যুব মোর্চা নেতার অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিজেপি বিধায়ক অম্বিকা রায়। বিজেপির অফিস পাশেই সিএএ তে আবেদন করার জন্য বিজেপির সহায়তা কেন্দ্র। বুধবার রাতে এই কেন্দ্রেই হামলা ভাঙচুর। এ নিয়ে বিজেপি বিধায়ক এবং বিজেপির যুব মোর্চা নেতার মধ্যে চাপানুতোর তুঙ্গে। নদিয়ার কল্যাণীর সেন্ট্রাল পার্কে বিজেপির অফিস। গত সেপ্টেম্বরে এই অফিসের পাশে সিএএ সহায়তা কেন্দ্রের উদ্বোধন করেন বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। বুধবার রাতে এই সহায়তা কেন্দ্রে হামলা চালানো হয়, ভাঙচুরও করা হয়। এই ঘটনায় কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের অনুগামীদের দিকে আঙুল তুলেছেন বিজেপির যুব মোর্চার নেতা। অফিস ভেঙে দিয়েছে, আমাদের ছেলেবেলেকে মেরেছে, চেয়ার ফেয়ার সব ভেঙে দিয়েছে। এরা হচ্ছে এমএলএ অনুগামী। কল্যাণীর এমএলএ চাইছে যে এই পুরনো লোকগুলোকে সরিয়ে দিয়ে ও নিজের হ্যান্স নিয়ে পার্টিটা করবে। ভারতীয় জনতা পার্টির অনুগামী যদি হয় তো তারা আমার অনুগামী কেন হবে? ঘটনা হচ্ছে তৃণমূলের সাথে ষাটগাঁট কিছু লোক যারা বলে বিজেপি করি, রাতের অন্ধকারে তৃণমূলে সাপোর্ট করে। সিএর ক্যাম্পের নাম দিয়ে তারা তাদের মদ খাওয়া, তারা তাদের এই যে খারাপ আচরণগুলোকে ঢাকার জন্য সিএর ক্যাম্পের আড়াল করে নিজেদের যে অপরাধ, নিজেদের অপরাধগুলো আড়াল করার চেষ্টা করছে। আসলে বিজেপি মানেই তো অজাগর দল। তারা সন্ধ্যার পর একটাও সুস্থ থাকে না। ওখানে পার্টি অফিসটা হচ্ছে মচ্ছবখানা, সেটা বানিয়ে ফেলেছে। বিধায়ক দোষ না, বিধায়ক তো থাকেন না, উনি তো এখানকার লোক না, উনি বাইরের লোক। উনি জানবেন করুন, এখন ওনার দলের লোককেই উনি ছেড়েন না, তো ওনাকেই পিটাচ্ছে, ওনাকেই মারছে। নদিয়ার কল্যাণী থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা।
ভাইফোঁটায় মেতে উঠলেন সেলেবরা। দাদা এবং ভাইদের ফোঁটা দিলেন অভিনেত্রী ঐশ্বর্য সেন, স্বস্তিকা দত্ত, সাংসদ অভিনেত্রী শতাব্দী রায়। অনেক প্ল্যান করতে হয় যে ভাইফোঁটার দিনটা কিভাবে পরিবারের সঙ্গে কাটানোর। গিফটের মূল্য আলাদা, কিন্তু সবাই মোটামুটি এস্টাবলিশ যার মতন কিনতে পারে, কিন্তু তাহলেও পাওয়াটা একটা খুব মজার। এখনো পর্যন্ত প্যাকেট খোলা উন্মাদনা একই আছে ছোটবেলার মতো। আমারও যেরকম এফার্ট আছে ওরও সেরকম এফার্ট আছে, আর আমার মনে হয় এই এফার্টটা আছে কারণ আমরা একে অপরের জন্য প্রচণ্ড ভাবি, একসাথে থাকি, একে অপরের পাশে থাকি সব সময়। ভালোবাসার সম্পর্ক, এটা রক্তের সম্পর্ক না হলেও। ওর যখন দরকার হয় আমাকে ফোন করে, আমার যখন কিছু বলার থাকে আমি ওকে ডিরেক্টলি বলতে পারি। তো এই সম্পর্কটাকেই মানে আরো গুরুত্ব দেওয়ার জন্যই তো আরো এই সময়গুলো বার করা। বড়ে अच्छे लगते हैं অভিষেক রয়, অভিষেক রয়, অভিষেক রয়। ভাই বোনরা খুব মিলেমিশে থাকি, তো এমনিতে সত্যি খুব মিলেমিশে থাকি। সুতরাং আমরা ওটা নিজেদের মতো করেই ডিভাইড করে নিই যে সকালে এখানে যাওয়া হবে বা এইখানে খাওয়া দাওয়া হবে। হ্যাঁ, ওর মাটন ফেভারিট, মাটন এবং লুচি এই দুটো তো করতেই হয়। নিয়ে ওর এক্সপেকটেশন সবসময় আমরা ফুলফিল করতে পারি না, আরো চেষ্টা চালিয়ে যাচ্ছি করার জন্য। যতই করো ততই কম। কি বাজে কথা! অ্যাটলিস্ট ভাই ফোঁটার দিনে বোনের ব্যাপারে ভালো প্রশংসা করতে হয়। যাই থাকুক না কেন, মানে আমি চাইবো যে এই দিনটা যেন সত্যি আমরা সবসময় একসাথে কাটাতে পারি। একদম।